একজন সিরিয়াল কিলার যে প্রথমে মেয়েদের সাথে ঘনিষ্ঠ হয় আর এরপরেই যখন তারা অন্তরঙ্গ হয় ঠিক ওই সময়টাতে সে মেয়েগুলোকে মেরে ফেলে। শহরে একের পর এক এমন ঘটনা ঘটার পরেই একজন লেডি পুলিশ অফিসার সেই কেসটা নিয়ে ইনভেস্টিগেশন করতে থাকে। অন্যদিকে অন্য শহরের আরও একজন পুলিশ অফিসার যে একটি মার্ডার কেস নিয়ে ইনভেস্টিগেশন করছিল, সেই মার্ডার কেসটা সলভ করতে যেয়ে ছোট ছোট কিছু রহস্য উন্মোচন করতে যেয়ে সে এক বিরাট গোলকধাঁধায় পড়ে যায়। অন্যদিকে একজন সাসপেন্ড পুলিশ কনস্টেবল যার সাথে ঘটে যায় কাকতালীয় কিছু ঘটনা, সে এইসব কিছু ইনভেস্টিগেশন করতে থাকে আর এইসব কিছুর পেছন থেকে বের হয়ে আসে ভয়ানক এক রহস্যের জাল। তো কি ছিল সেই রহস্যের জাল আর শেষ পর্যন্ত এই সব কিছুর সমাধান কিভাবে হয়েছিল সেটাই দেখানো হবে আজকের গল্পে। তো আজ এক্সপ্লেন করতে যাচ্ছি তেলুগু ভাষায় সদ্য মুক্তি পাওয়া সাসপেন্স থ্রিলার মুভি কারমানায়ে ভাদিকা রাস্তে। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প। এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলায় দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। শুরুতেই রাতের বেলা একটি ব্রিজের পাশে একটি গাড়ি এসে থামে আর সেখান থেকেই কয়েকজন লোক মিলে ভারী কিছু একটা ব্রিজের ওপর থেকে ফেলে দেয়। এছাড়া ছোট একটা জিনিসও খুব দূরে ছুঁড়ে ফেলে দেয়। এদিকে রাতের বেলা আরও একজন লোককে আহত অবস্থায় খুঁড়িয়ে খুঁড়িয়ে রাস্তার দিকে আসতে দেখা যায়। ঠিক তখনই একটা গাড়ি সেই লোকটাকে অ্যাক্সিডেন্ট করে চলে যায়। আর এই গাড়িটা চালাচ্ছিল পৃথ্বী নামের একজন ফিল্ম স্টার। সে সাথে সাথে গাড়িটা থামিয়ে লোকটাকে পরীক্ষা করে, কিন্তু লোকটার কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না। পৃথ্বী বুঝতে পারে লোকটা মারা গেছে। সে ভয় পেয়ে যায়, সাথে সাথে তার অ্যাসিস্ট্যান্টকে কল করে। তার অ্যাসিস্ট্যান্ট এসে দেখতে পায় লোকটা মারা গেছে। পৃথ্বীর সাথে সাথে তার অ্যাসিস্ট্যান্টকে বলে, তাড়াতাড়ি দেখো এই জায়গাটা কোন থানার আন্ডারে পড়ে। তখনই তার অ্যাসিস্ট্যান্ট খোঁজ নেয় আর জানতে পারে এই এরিয়াটা অর্জুনের থানার আন্ডারে, আর যে একজন অনেস্ট পুলিশ অফিসার। তখনই পৃথ্বী এবং তার অ্যাসিস্ট্যান্ট বুঝতে পারে এই কেসটা কোনোভাবে টাকা দিয়ে ধামাচাপা দেওয়া যাবে না, যার ফলে পৃথ্বী এবং তার অ্যাসিস্ট্যান্ট বাধ্য হয়ে থানায় চলে আসে আর পুলিশকে সবকিছু খুলে বলে। এরপরেই সিনিয়র কনস্টেবল কৃষ্ণাকে দেখানো হয়, যে কোনো একটা কারণে আপাতত সাসপেন্ড রয়েছে। সে এখন একটি চেকপোস্টে ডিউটি করে। এছাড়া বাড়িতে সে তার অসুস্থ স্ত্রীকে সেবা যত্ন করে। কৃষ্ণা তার স্ত্রীকে নিয়ে সুখেই ছিল। আর এই কৃষ্ণও খুবই সৎ একজন মানুষ, যে আজ পর্যন্ত ১০০ টাকাও কারো কাছ থেকে ঘুষ নেয়নি। এরপরে আবারও অর্জুনকে দেখানো হয়। তার হায়ার অফিসার তাকে অর্ডার দেয় পৃথ্বীকে এই মুহূর্তে অ্যারেস্ট না করার জন্য, কারণ মিডিয়া এই কেসটা নিয়ে অনেক হইচই করছে, চারদিকে শোরগোল ফেলে দিচ্ছে। তাই পৃথ্বীকে আপাতত অ্যারেস্ট না করে চুপচাপ বসে থাকার জন্য। আর যখন মিডিয়া এই কেসটার হাল ছেড়ে দেবে তখন সে আবার এই কেসটা নিয়ে ইনভেস্টিগেশন করতে পারবে, তাকে কোনো বাধা দেয়া হবে না। অর্জুনও বলে ঠিক আছে। পুলিশ স্টেশনে আসার পরে সে পৃথ্বীকে নিজের রুমে ডেকে নেয় আর তার পাসপোর্টটা জব্দ করে নেয়। এরপরেই তাকে বলে, আপনি এই শহর থেকে বাইরে যাবার চেষ্টা করবেন না, যদিও আপনি এখন এখান থেকে যেতে পারেন, কিন্তু যখনই ডাকা হবে আপনাকে থানায় আসতে হবে। পৃথ্বীও এতে রাজি হয়ে যায়। এরপরেই জয়কে দেখানো হয়, যে একজন ফিল্ম মেকার এবং ফটোগ্রাফার। এছাড়া সে বিলাসী জীবনযাপন করতে পছন্দ করে। এরপরেই জয়কে দেখা যায় একটি মেয়ের সাথে অন্তরঙ্গ হতে, আর এরপরে দেখা যায় সেই মেয়েটিকে একটি বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে জয় মেরে ফেলে। আসলে জয় এমনটাই করে, প্রথমে নিজের ফাঁদে মেয়েদের ফেলে আর এরপরেই তাদের সাথে অন্তরঙ্গ হয়, ঘনিষ্ঠ হয়, আর অতঃপর সুযোগ বুঝে তাদের বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলে। এটা তার একটা হবি বলা যেতে পারে। জয় যে মেয়েটিকে মেরেছে তার নাম নিশা। সে নিশাকে পলি দিয়ে প্যাক করে কোথাও ফেলে দেয়। পরদিনই পুলিশ সেই লাশটা খুঁজে পায়। এতে পুলিশদের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়ে যায়। কারণটা হচ্ছে ঠিক একই রকম ভাবে এটা নিয়ে পুলিশ এই শহরের দ্বিতীয় লাশ পেল। আর এই কেসটা ইনভেস্টিগেশন করার দায়িত্ব দেওয়া হয়েছে স্পেশাল ক্রাইম অফিসার ইয়োগনাকে। এরপরে আবারও অর্জুনকে দেখানো হয়, যার কাছে কল আসে। আসলে তারা যে ডেড বডিটা পেয়েছে, অর্থাৎ পৃথ্বী যাকে মেরে ফেলেছে, সেই লোকটার নাম আলতাফ। আর অবাক করার মতো বিষয় হচ্ছে আলতাফের বডি ক্লেম করার জন্য এখন পর্যন্ত কেউ আসেনি, এমনকি আলতাফের জন্য কেউ মিসিং রিপোর্টও লেখায়নি। পুলিশ আলতাফের ডেড বডি থেকে তার আধার কার্ডের ফটোকপি পেয়েছে, আর সেখানে যে ঠিকানা দেয়া ছিল পুলিশ সেখানে যে খোঁজ করতেই জানতে পারে সেখানে আলতাফ নামের কেউ থাকে না, এমনকি সেই এরিয়াতেই আলতাফ নামের কেউ কাউকে চেনে না। অর্থাৎ আধার কার্ডে যে ঠিকানাটা দেয়া ছিল সেটা ভুয়া ঠিকানা দেয়া ছিল। এরপরে অর্জুনকে তার হবু স্ত্রী সুভদ্রা কল করে। এই সুভদ্রা একজন ফরেন্সিক ডক্টর। এরপরেই তারা একসাথে কোথাও যেতে শুরু করে। এদিকে আবারও কৃষ্ণাকে দেখানো হয়, যে তার ডিউটি শেষ করে বাসায় ফিরছিল, কিন্তু হঠাৎ করেই সে তার স্কুটিটা একটা নির্জন জায়গায় নিয়ে যায়, কারণ তার পেটে অনেক প্রেশার পড়েছে। এখন যে করেই হোক তাকে হালকা হতে হবে।
কৃষ্ণার জঙ্গলের ভেতরে যেতেই হঠাৎ করেই তার মাথার উপরে ছোট একটা ব্যাগ পড়ে, যেটা আসলে গাছের ডালে ঝুলেছিল। কৃষ্ণা বুঝতে পারে না এটা কোথা থেকে আসলো। যাই হোক, সে আরো একটু যখন ভেতরে যাবে ঠিক তখনই সে একটি মেয়েকে গুরুতর আহত অবস্থায় পানিতে পড়ে থাকতে দেখে। কৃষ্ণা মেয়েটিকে দেখে অবাক হয়ে যায় আর বুঝতে পারে এই মেয়েটিকে কেউ মেরে ফেলার জন্য এখানে ফেলে রেখে গেছে। কৃষ্ণা এক মুহূর্ত দেরি না করে সাথে সাথে মেয়েটিকে তার বন্ধুরই এক ক্লিনিকে নিয়ে আসে। তার বন্ধু মেয়েটিকে ট্রিটমেন্ট করার পরে বলে মেয়েটি এখনো জীবিত আছে, এটাই অনেক বেশি। যে পরিমাণ রক্তক্ষরণ হয়েছে, সে যে বেঁচে আছে এটাই অনেকটা মিরাক্কেলের মতো। আসলে মেয়েটিকে কয়েকজন মিলে টর্চার করেছে, নির্যাতন করেছে শারীরিকভাবে, আর এরপরেই সেখানে ফেলে রেখে গেছে। ডক্টর বলে মেয়েটির জ্ঞান ফিরতে সময় লাগবে। আমার মনে হয় না তোমার এখনই এই মেয়েটার ব্যাপারে কাউকে বলা উচিত। কৃষ্ণাও বলে হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। এখন বিষয়টা জানাজানি হলেই আবারও সেই লোকগুলো তৎপর হয়ে যাবে যারা ওকে মারতে চেয়েছিল। তাই আমার মনে হয় জ্ঞান ফেরার পরে ও নিজেই বলবে ওকে কি টর্চার করেছে আর কারা মেরে ফেলতে চেয়েছে, আর তখন আমরা কিছু একটা করতে পারবো। মেয়েটির অবস্থা দেখে কৃষ্ণের খুবই খারাপ লাগে। সে তার বন্ধুর দায়িত্বে মেয়েটিকে রেখে চলে আসে বাসায়। এদিকে জয়কে দেখা যায় যে আরও একটি মেয়েকে নিজের শিকার বানিয়ে ফেলেছে। সেই মেয়েটির সাথেও অন্তরঙ্গ হয়ে বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে তাকে মেরে ফেলে, আর এরপরেই তাকে একটি বাক্সের ভেতরে ভরে প্যাকেট করে ফেলে, যেমনটা কাউকে পার্সেল পাঠানোর জন্য বক্স প্যাকেট করা হয় ঠিক সেইভাবে। এদিকে থানায় নিশার সেই কেসটার ব্যাপারে খোঁজ নেওয়ার জন্য তারই বাড়ির মালিক এক্স পুলিশ অফিসার ভাড়া নিয়ে আসে। আসলে সে বৃদ্ধ একজন লোক, আর তার সাথে নিশার সম্পর্কটা খুবই ভালো ছিল। প্রত্যেকদিনই নিশা তার ইয়োগা ক্লাসে ভাড়ানিকে নিয়ে যেত, ড্রপ করে দিত। এছাড়া নিশা মাঝে মধ্যেই ভাড়ানির জন্য খাবারও বানিয়ে নিয়ে আসতো। অর্থাৎ দুজনের মধ্যে বাবা আর মেয়ের মতো মিষ্টি একটা সম্পর্ক ছিল। পুলিশ বলে নিশার কেসটা এখনো কোনো আপডেট তারা পায়নি। তারা ভাড়ানির নাম্বার দিয়ে যেতে বলে, কোনো আপডেট পেলে তারা নিজে থেকেই তাকে জানিয়ে দেবে। এরপরে ইয়োগনা তার টিম নিয়ে ভাড়ানির বাসায় চলে যায় এবং তার সাথে কথা বলে, আর সেখান থেকেই সে জানতে পারে এই নিশা ছিল একজন মডেল। সে মডেলিং করত আর পাশাপাশি একটা ইয়োগা ক্লাস নিত। ইয়োগনা এবং তার টিম নিশার রুমটাও ভালোভাবে সার্চ করে। এরপরে ইয়োগনা নিশার পার্সোনাল অটো ড্রাইভারের সাথে কথা বলে। সে অটো ড্রাইভার বলে তার অটোতেই নিশা প্রত্যেকদিন মডেলিং করতে যেত। ইয়োগনা নিশার মৃত্যুর ব্যাপারে সে অটো ড্রাইভারকে জিজ্ঞেস করে সে কোনো কিছু জানে কিনা। সেই অটো ড্রাইভার বলে নিশার যে মারা গেছে তার 2 দিন আগে নিশাকে সে একটি ছেলের সাথে দেখেছিল, কিন্তু সেই ছেলেটাকে সে চেনে না। ইয়োগনা সেই ছেলেটাকেই খুঁজে বের করার চেষ্টা করে। এদিকেই দেখা যায় তার একদিন পরেই সেই অটো ড্রাইভার নিশার সাথে যে ছেলেটি ছিল তাকে দেখে ফেলে, যে আর কেউ নয়, জয়। সাথে সাথে সেই অটো ড্রাইভার পুলিশকে কল করে আর বলে সেই ছেলেটিকে সে খুঁজে পেয়ে গেছে, আর লোকেশনটাও সেন্ড করে দেয়। পুলিশ সেখানেই আসতে শুরু করে, কিন্তু ফোন রাখতেই সেই অটো ড্রাইভার দেখতে পায় জয় তার সামনে। অর্থাৎ জয় বুঝতে পেরে গিয়েছিল এই অটো ড্রাইভার তাকে ফলো করছে এবং পুলিশকে কোনো একটা খবর দিয়েছে। তাই জয় অটো ড্রাইভারকে সেখান থেকে গায়েব করে দেয়, অর্থাৎ অজ্ঞান করে নিয়ে চলে যায়। এদিকে আবারও দেখা যায় অর্জুনের সামনে আলতাবের পোস্টমর্টেম রিপোর্টটা ছিল। পোস্টমর্টেম রিপোর্টটা দেখার পরেই অবাক হয়ে যায় অর্জুন, কারণ আলতাফ মারা যাবার আগে তাকে প্রচণ্ডভাবে টর্চার করেছিল কেউ, আর তার বডিতে বেশ গভীর ক্ষতের চিহ্ন পাওয়া গেছে। পৃথ্বীর গাড়িতে পড়ে শুধুমাত্র তার পা দুটোই ভেঙে গেছে। এছাড়া পৃথ্বীর গাড়িতে যদি সে অ্যাক্সিডেন্ট নাও হতো, কিছুক্ষণ পরে আলতাফ এমনিতেও মারা যেত। বিষয়গুলো অর্জুন কোনোভাবে মেলাতে পারছিল না। একে তো কেউ আলতাফকে প্রচণ্ড রকমের টর্চার করে ছেড়ে দিয়েছিল, দ্বিতীয়ত আলতাফের যে আধার কার্ডের ঠিকানা ছিল সেটা ভুয়া ছিল, আর তৃতীয়ত আলতাফের বডিটা এখন পর্যন্ত কেউ ক্লেমও করেনি, কেউ মিসিং রিপোর্টও লেখায়নি। আর এই জন্যই অর্জুনের সন্দেহটা অনেক বেড়ে যায়। আর এরপরে অর্জুন আশেপাশের আরও কয়েকটি থানায় কল করে, আর সেখানে একই রকম কোনো কেস আছে কিনা যাদের বডি কেউ ক্লেম করেনি বা যাদের নামে কোনো মিসিং রিপোর্ট লেখায়নি, এরকম কোনো কেস আছে কিনা সেটা খোঁজ করতে থাকে। অর্জুন এরকম আরও কয়েকটি কেস খুঁজে পায় যেখানে 3টে জিনিস সিমিলার ছিল। তাদের প্রত্যেকের কাছে যে আধার কার্ড ছিল প্রত্যেকের ঠিকানায় ছিল ভুয়া। এছাড়া তাদের ডেড বডি কেউ ক্লেম করতে আসেনি, মিসিং রিপোর্টও কেউ লেখায়নি। অর্জুন এরপরে খুঁজে বের করে ফেলে যে কয়েকটি ডেড বডি এমন পাওয়া গেছে তারা সবাই বিল্ডিং কনস্ট্রাকশনের শ্রমিক ছিল, আর আলতাপও তাদের মধ্যে একজন। এইদিকে জয়কে দেখা যায় সে তার ফাঁদে আরও একটি মেয়েকে ফেলে মেরে ফেলে, আর সেই মেয়েটিকে জঙ্গলে ময়লার মধ্যে ফেলে দেয়। আর সেই মেয়েটার ডেড বডি ইয়োগনা এবং তার টিম খুঁজে পায়। ইয়োগনা বুঝতে পেরে যায় সে ভয়ঙ্কর এক সাইকো সিরিয়াল কিলারের পাল্লায় পড়েছে, যে একের পর এক মেয়েদের ফাঁদে ফেলে মেরে ফেলছে। কিন্তু কে এই সিরিয়াল কিলার, আর কেনই বা সে এভাবে মেয়েদের মারছে? এদিকে আবারও কৃষ্ণাকে দেখানো হয় যে
চেকপোস্টে বসেই কাজ করছিল। ঠিক তখনই A1 ক্যাটারিং এর একটি গাড়ি সেখান দিয়ে আসছিল। পুলিশ চেক করার জন্যই সেই গাড়িটিকে থামায়। সেই গাড়িটি চালাচ্ছিল সুনীল। আর এই সুনীল আর কৃষ্ণার আগে থেকেই পরিচয় ছিল, যার ফলে তারা কথা বলে। সুনীল বলে সে এখন A1 ক্যাটারিং এর ড্রাইভার হিসেবে কাজ করছে। অন্যদিকে কৃষ্ণা সুনীলের পরিবারের ব্যাপারে জিজ্ঞেস করে। এরপরে সুনীল বলে, আজকে আমার যা হয়েছে শুধুমাত্র আপনার জন্য। এই জন্য সুনীল খুশি হয়ে সেই A1 ক্যাটারিং এর গাড়ি থেকে একটি ফলের ঝুড়ি কৃষ্ণাকে উপহার দেয়। কৃষ্ণাও খুশি মনে সেটা গ্রহণ করে। সুনীল সেই ক্যাটারিং এর গাড়িটা নিয়ে সেখান থেকে চলে যায়। সব কাজের ফাঁকেও কৃষ্ণ সেই মেয়েটিকে নিয়ে চিন্তা করছিল, সেই মেয়েটার অবস্থা কি। ঠিক তখনই মেয়েটার কাছে পাওয়া সেই ব্যাগটার কথা কৃষ্ণার মনে পড়ে। কৃষ্ণা একটু পরেই বাড়ি যেয়ে সেই ব্যাগটা চেক করে। সেখানে কিছু কাগজপত্র ছিল, এছাড়া একটা নোটও ছিল। সেই নোটের ভেতরে বড় করে জিসমাত লেখা ছিল, কিন্তু এটা কিসের নাম, এটা কি, সেই ব্যাপারে কোনো আইডিয়াই ছিল না কৃষ্ণার। এরপরেই কৃষ্ণা সেই ডক্টর বন্ধু তাকে কল করে। কৃষ্ণা হসপিটালে চলে গেলে তার বন্ধু তাকে বলে, আসলে এখন ভাইরাল ফিভার হচ্ছে, আর এই জ্বরে অনেক মানুষ আক্রান্ত হয়ে হসপিটালে অ্যাডমিট হচ্ছে। হসপিটালের জায়গাও কমে যাচ্ছে। আর যখন হসপিটালে এই মেয়েটিকে সবাই দেখবে, বিভিন্ন প্রশ্ন করবে, অতঃপর এই মেয়েটার ব্যাপারে চারদিকে জানাজানি হয়ে যাবে। তাই আমার মনে হয় এই মেয়েটাকে তুমি তোমার বাসায় নিয়ে যেয়ে রাখো, এটাতেই ভালো হবে। কৃষ্ণার সাথে সাথে তার স্ত্রীকে কল করে এবং মেয়েটার ব্যাপারে পুরো বিষয় খুলে বলে। আর কৃষ্ণার স্ত্রীও সেই মেয়েটিকে তাদের বাসায় রাখার জন্য রাজি হয়ে যায়। সেই মেয়েটিকে কৃষ্ণা বাসায় নিয়ে আসে। এর একদিন পরেই কৃষ্ণার হঠাৎ করেই মনে পড়ে সুনীল তাকে ফল দিয়েছিল। সেই ফলের ঝুড়িটা এখন পর্যন্ত খুলেই সে দেখেনি কাজের ব্যস্ততায়। ঠিক তখনই তার স্ত্রী চলে যায় প্রতিবেশীর বাসায়। আর কৃষ্ণাও সেই ফলের ঝুড়িটা নিয়ে ফলগুলো আলাদা করে রাখতে শুরু করে। ঠিক তখনই সেই ঝুড়ির ভেতরে সে কিছু মেটালের পার্টস দেখতে পায়। সবগুলো পার্টস একসাথে দেখার পরে কৃষ্ণার আর বুঝতে বাকি থাকে না আসলে এগুলো গান তৈরির পার্টস, অর্থাৎ সবগুলো পার্টস একসাথে জোড়া লাগিয়ে গান তৈরি করা হয়। কৃষ্ণা ভাবতে থাকে সুনীল হয়তো গানের এই পার্টসগুলো স্মাগলিং করছে। ঠিক তখনই সুনীল ফোন করে কৃষ্ণাকে আর বলে, স্যার, আমার সেই ফলের ঝুড়িটা লাগবে। আমার বস আমাকে শুধু শুধুই বকাঝকা করেছে। আসলে ওই ফলের ঝুড়িতে নাকি ইম্পর্টেন্ট কিছু ছিল। কৃষ্ণা বলে, ঠিক আছে, আমি বাসায় নিই, ফলের ঝুড়িটা বাইরেই রাখা আছে, তুমি নিয়ে যাও। এরপরে কৃষ্ণা সামনের অন্য একটি দরজার ভেতরে লুকিয়ে পড়ে আর সে মোবাইল দিয়ে ভিডিও করতে থাকে যে সুনীল আসলে কি করছে। তখনই দেখা যায় সুনীল বাইকে করে অন্য একটি লোকের সাথে আসে আর তারা সেই ফলের ঝুড়িটা দেখতে পায়। সেই লোকটা সুনীলকে ফল আলাদা করার জন্য একটা পলি নিয়ে আসতে বলে। এই ফাঁকে লোকটা সেই গানের পার্টসগুলো নিজের কাছে আলাদা করে সরিয়ে রাখে। সুনীল আসলে পলিব্যাগে সেই ফলগুলো সেখানে রেখে ঝুড়িটা তারা দুইজন নিয়ে চলে আসে। আর এই পুরো দৃশ্যটা কৃষ্ণা মোবাইলে ভিডিও করে রেখেছিল। কৃষ্ণা এই ব্যাপারে পুরো বিষয়টা জানতে চায় আর এই জন্য পরের দিনই সে সুনীলের সাথে দেখা করে এবং তাকে বানিয়ে বলে যে তার বাসায় একটা পুজো রয়েছে, সুনীল যেন তার পরিবার নিয়ে চলে আসে সেই পুজোতে অংশগ্রহণ করার জন্য। এদিকে জয় মডেল জেনিকে ফাঁসানোর পায়তারা করছিল। সে তার আশেপাশে ঘোরাফেরা করছিল আর একটি নাইট ক্লাবে যখন তারা একসাথে ডান্স করছিল তখনই জেনির বয়ফ্রেন্ড জন সেখানে চলে আসে আর জয়কে মারধর করতে থাকে যে কেন সে জেনির আশেপাশে ঘোরাফেরা করছে আর তার সাথে ডান্স করছে। জয় সেখানে কোনো ঝগড়া না করে চুপচাপ সরি বলে চলে আসে। এদিকে অর্জুন সেই ডেড বডিগুলোর কাছে আধার কার্ডের যে ফটোকপিগুলো পাওয়া গিয়েছিল সেগুলো খুব ভালো করে দেখতে শুরু করে, যেখানে একটা ফটোকপির ভেতরে একটা স্ট্যাম্প লাগানো ছিল, অর্থাৎ এই ফটোকপিগুলো কোন দোকানে করা হয়েছিল সেই দোকানের নাম ছিল। পুলিশ একটি টিম নিয়ে সেখানে চলে যায়। সেই দোকানদারকে কড়াভাবে জিজ্ঞেস করতেই জানা যায় এখানে সেই ফেক আধার কার্ডগুলো বানানো হয়। অবশেষে সেই দোকানদার একটা সময় হুমকি দিতে শুরু করে আর বলে এইসবের পেছনে অনেক বড় বড় লোকের হাত রয়েছে, কিন্তু তারপরও পুলিশ সেই লোকটাকে অ্যারেস্ট করে। অবশেষে সেই লোকটা ভয়ে বলে দেয় এই সব কিছুর পেছনে একজন প্রভাবশালী লোক নাইডুর হাত রয়েছে। অর্জুন এটা জানার পরে নাইডুর ব্যাপারে খোঁজ খবর নিতে শুরু করে। এদিকে সুনীল তার পরিবার নিয়ে কৃষ্ণার বাড়িতে চলে আসে আর সুযোগ বুঝে কৃষ্ণা সুনীলকে একপাশে ডেকে নিয়ে যেয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে সে কবে থেকে এসব অস্ত্র স্মাগলিং করতে শুরু করেছে। কিন্তু সুনীল বলছিল, কি বলছেন, আমি কিছুই বুঝতে পারছি না। ঠিক তখনই কৃষ্ণা সে ভিডিওটা সুনীলকে দেখায়। পুরো ভিডিও দেখার পরে সুনীল বুঝতে পারে যে তার অগোচরে কি ঘটেছে। সুনীল কৃষ্ণাকে বলে, দেখুন স্যার, আমি যখন পলিব্যাগ আনতে গিয়েছিলাম ঠিক তখনই সেই লোকটা সেই পার্সগুলো তার পকেটে রাখে। আমি এসবের কিছুই জানি না, আমি শুধু ড্রাইভার একজন। কৃষ্ণাও পুরো বিষয়টা বুঝতে পারে আর সুনীলের কথা বিশ্বাস করতে বাধ্য হয়। সুনীলকে ছেড়ে দেয়। এরপরে যখন তার আবারও বাসার ভেতরে আসে তখনই সুনীল সেই অসুস্থ মেয়েটাকে সেখানে দেখে ফেলে। সুনীল জিজ্ঞেস করে এই মেয়েটা এখানে কেন? কৃষ্ণ অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি কি মেয়ে
মেয়েটাকে চেনো? কৃষ্ণা বলে, সেইভাবে চিনি না। আমি যখন ক্যাটারিং এর গাড়ি নিয়ে হাইওয়ে দিয়ে প্রতিদিন আসতাম, আমি একটা ধাবাতে মাঝে মধ্যেই খাবার খেতাম। সেই ধাবাতে এই মেয়েটা কাজ করত। এর কয়েকদিন পরে আবারও যখন আমি সেই ধাবাতে যাই, শুনতে পাই মেয়েটা নাকি হঠাৎ করে কোথাও উধাও হয়ে গেছে, কোথাও পালিয়ে গেছে। আর এরপরে মেয়েটিকে আমি এখানে দেখলাম। কৃষ্ণা তাকে পুরো বিষয়টা খুলে বলে যে মেয়েটিকে কেউ বা কারা শারীরিক নির্যাতন করে টর্চার করে জঙ্গলে ফেলে রেখে গিয়েছিল মেরে ফেলার জন্য। তখনই সুনীল বলে, আমি সেই ধাবাতে যখন যেতাম, কয়েকজন পকেটেতে দেখতাম মাঝে মধ্যে এই মেয়েটিকে ডিস্টার্ব করত, হয়তোবা তাদেরই কাজ এটা। কৃষ্ণা অবশেষে একটা সূত্র পায় সেই মেয়েটাকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য। এদিকে কৃষ্ণা সুনীলকে বলে, তুমি যেভাবে কাজ করছিলে ঠিক সেভাবেই কাজ করো। তোমার মালিককে আজকের এই ব্যাপারগুলো বলার দরকার নেই, আমি এই বিষয়ে তদন্ত করে দেখছি। এদিকে হোম মিনিস্টার ডেকে পাঠায় অর্জুনকে। অর্জুন আসলে এই কেসটার এত গভীরে চলে যাচ্ছিল দেখে হোম মিনিস্টার নিজেই অর্জুনকে থ্রেট দেয় এই কেসটা ছেড়ে দেওয়ার জন্য, নয়তোবা ভালো হবে না। অর্জুন সেখানে কিছুই বলে না, কিন্তু সে বুঝতে পারে আসলে সে কেঁচো করতে যেয়ে সাপ বের করে ফেলেছে। এদিকে অর্জুন এবং তার হবি স্ত্রীর এঙ্গেজমেন্ট হচ্ছিল, আর সেখানেই সে ফোন পায় যে তাকে সাসপেন্ড করা হয়েছে। অর্জুন তখন প্রচন্ড রেগে যায় আর সুভদ্রার বাবাকে বলে, আমি জানি আমাকে অন্যায়ভাবে সাসপেন্ড করা হয়েছে, এই জন্য আমি আগে আমার চাকরিটা ফিরিয়ে আনবো, এই কেসটার রহস্যের সমাধান করব, তারপরেই আমি আমার এঙ্গেজমেন্ট করব। সুভদ্রার পরিবারও এতে রাজি হয়ে যায়। অর্জুন তার এতদিনের তদন্তে বুঝতে পেরেছিল সে আসলে একটা চক্রের বিরুদ্ধে কাজ করছে, ইনভেস্টিগেশন করছে। আর সেই চক্রটাকে ধরার জন্যই তার পুলিশ অফিসার বন্ধু শ্রীনিবাসের সাহায্যে একটা বস্তিতে রেড করে, যেখানে এরকম নকল আধার কার্ড সহ বসবাস করা কয়েকজন লোককে তারা অ্যারেস্ট করে। অর্জুন আসলে যে কোনো মূল্যেই এই চক্রটার পর্দা ফাঁস করতে চাইছিল, আর এর পেছনে কারা কারা রয়েছে তাদের অ্যারেস্ট করতে চাইছিল, আর এই জন্য সে উঠে পড়ে লাগে। এদিকে জেনি চলে আসে জয়ের কাছে, আর সেই দিন তার বয়ফ্রেন্ডের জনের খারাপ ব্যবহারের জন্য সে জয়ের কাছে ক্ষমা চায়। জয় বলে, ঠিক আছে, ইটস ওকে। আর এরপরেই তারা আবারও একসাথে কাজ করতে শুরু করে, অর্থাৎ ফটোশুটের কাজ। আর তখনই কথায় কথায় একদিন জেনি জয়কে বলে সে এবং তার এক বান্ধবী দুজনে মিলে ছোট একটা স্টার্টআপ শুরু করতে যাচ্ছে, কিন্তু সেখানে স্টার্টআপ শুরু করার আগেই তার একটা ফাইলে একজন পুলিশ অফিসারের সাইন দরকার। যখনই সে পুলিশ অফিসারের কাছে সে গিয়েছে, সেই পুলিশ অফিসার সেই ফাইলটা নিয়ে রেখে বলে জেনিকে তার সাথে এক রাত কাটাতে হবে, তাহলেই সেই ফাইলে সে সাইন দেবে। কথা শুনে প্রচন্ড রেগে যায় জয়। জয় সে পুলিশ অফিসারের কাছে যায়, সেই পুলিশ অফিসারকে প্রচন্ড মারধর করে সেই ফাইলে সাইন করিয়ে সেই ফাইলটা জেনিকে দেয়, আর জেনি এতে অনেক খুশি হয়। আর একটা সময় ধীরে ধীরে সে জয়কে ভালোবেসে ফেলে। আর বাকি মেয়েদের মতো জয় জেনির সাথেও ঘনিষ্ঠ হয়, আর একটা সময় সে বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে জেনিকেও সে মেরে ফেলে। এরপরে জেনির বডিটা পুলিশ রাস্তায় পায়, যেখানে জেনি পুরোপুরিভাবে মারা যায়নি, কিন্তু তাকে দেখে বোঝা যাচ্ছিল হয়তোবা সে অ্যাক্সিডেন্ট করেছে। পুলিশ তাকে ট্রিটমেন্ট করতে থাকে, কিন্তু আশ্চর্যের বিষয়টা হচ্ছে পুলিশ এই কথাটা কাউকে বলছিল না যে জেনিকে কোথায় ট্রিটমেন্ট করা হচ্ছে। এদিকে জন জেনির খোঁজ খবর না পেয়ে পুলিশ স্টেশনে চলে আসে, আর সেখানে একজন পুলিশ অফিসার তাকে বলে জেনির আসলে অ্যাক্সিডেন্ট হয়েছে, তাকে হসপিটালে রাখা হয়েছে, স্পেশাল ওয়ার্ডের। সেই হসপিটালের ঠিকানা নিয়ে জন চলে আসে, আর এরপরে সে তার এক বসকে কল করে জেনির ব্যাপারে বলে, আর জিজ্ঞেস করে এরপরে সে কি করবে, জনের এই বসটাকে। এদিকে কৃষ্ণাও বুঝতে পারছিল না এসব কিছু সে কোথা থেকে শুরু করবে। কৃষ্ণার স্ত্রী তাকে দেখে বলে, আপনি আবার এইসব কাজ করতে যাচ্ছেন, আগেরবারও এইরকম কিছু করতে যেয়ে আপনি সাসপেন্ড হয়েছিলেন। তখনই কৃষ্ণা কল্পনা করতে থাকে, ঘটনা কিছুটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। কৃষ্ণার থানার যে এসআই ছিল সে সবসময় ঘুষ নিয়ে কাজ করত, অন্যদিকে কৃষ্ণা ছিল একজন সৎ মানুষ, যার ফলে দুজনের বনিবনা হতো না। একদিন এক নেতা চলে আসে সেই পুলিশ স্টেশনে, আর সে পুলিশ অফিসারকে বলে তার টাকা পুলিশরা রেড করে জব্দ করেছে, যে টাকাগুলো সে ইলেকশনের সময় মানুষকে দিত। আর সেই টাকাগুলো কোথায় রাখা আছে সেটার ইনফরমেশন দিয়েছে ড্রাইভার সুনীল, আর তার টাকাগুলো ব্ল্যাক মানি হিসেবে পুলিশ সিজ করে নিয়েছে। তো সেই নেতা পুলিশ অফিসারকে বলে যে করেই হোক ইলেকশনের আগ পর্যন্ত সুনীলকে জেলে আটকে রাখো এবং তাকে প্রচন্ড মারধর করো, আর আমার সেই টাকাগুলো ফেরত দেওয়ার ব্যবস্থা করো। তো সেই পুলিশ অফিসার কৃষ্ণাকে পাঠিয়ে দেয় সুনীলকে থানায় নিয়ে আসার জন্য। সেই পুলিশ অফিসার কৃষ্ণাকে কিছুই বলেনি যে সে সুনীলের সাথে কি করবে, সে শুধু তাকে বলেছিল যে তাকে ধরে নিয়ে আসো। কৃষ্ণাও সেখানে আসে আর সুনীলকে বলে তার সাথে তাকে থানায় যেতে হবে। অন্যদিকে সুনীলের স্ত্রী তখন প্রেগনেন্ট ছিল, যে কোনো সময় তার ডেলিভারি হবে। সুনীল বলে এখন সে থানায় চলে গেলে তার স্ত্রীর পাশে তার মা ছাড়া কেউ থাকবে না। কৃষ্ণা তাকে আশ্বাস দেয় সে যাবে, কিছুটা প্রশ্ন করবে তাকে, এরপরে সে চলে আসবে, তার কিছুই হবে না। কারণ কৃষ্ণা তো জানতো না সেই পুলিশ অফিসার সুনীলের সাথে কি করবে।
এজন্য কৃষ্ণা বিশ্বাস করে নিজের ফোন নাম্বারটা পর্যন্ত সুনীলের পরিবারের কাছে দিয়ে যায়, যাতে সুনীলের স্ত্রীর কোনো ইমার্জেন্সি সিচুয়েশন হলে সে সাথে সাথে কৃষ্ণাকে কল করতে পারে এবং সে সুনীলকে দিয়ে আসতে পারে। কিন্তু থানায় নিয়ে আসার পরে সে পুলিশ অফিসার সুনীলকে প্রচণ্ড মারধর করে। যদিও কৃষ্ণা অনেক বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু তাতে কাজ হয় না। এদিকে দেখা যায় কয়েক ঘন্টা পরেই সুনীলের স্ত্রীর প্রসব বেদনা ওঠে, আর সুনীলের মা প্রথমে কৃষ্ণাকে কল করে। কৃষ্ণাও সাথে সাথে নিজ দায়িত্বে সুনীলের স্ত্রীকে হসপিটালে অ্যাডমিট করে, আর এরপরেই নিজ দায়িত্বে নিজে থেকেই সুনীলকে থানা থেকে বের করে নিয়ে এসে হসপিটালে নিয়ে যায়, কারণ সেই পুলিশ অফিসার ওই সময়টাতে থানায় ছিল না। আর এই সুযোগে কৃষ্ণা সুনীলকে বের করে নিয়ে আসে। যদিও অন্যান্য পুলিশ অফিসাররা বাধা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু কৃষ্ণা বলেছিল এই ব্যাপারে এসআইয়ের সাথে সে নিজে কথা বলে নেবে। কৃষ্ণা যখন সুনীলকে হসপিটালে নিয়ে যায় তার কিছুক্ষণ পরেই সুনীলের স্ত্রী একটি ছেলে সন্তানের জন্ম দেয়। এতে সুনীল একেবারে আবেগী হয়ে পড়ে আর কৃষ্ণার কাছে হাত জোড় করে কৃতজ্ঞতা প্রকাশ করে। সুনীল বলে, আপনি আপনার চাকরির রিস্ক নিয়ে আমাকে হসপিটালে নিয়ে এসেছেন, আপনার এই উপকারের কথা আমি কখনো ভুলব না। আর এর কিছুক্ষণ পরেই কৃষ্ণা সুনীলকে নিয়ে আবার থানায় চলে আসে, কিন্তু ততক্ষণে সেই এসআই থানায় চলে এসেছিল। আর সে যখন এটা জানতে পারে সে প্রচণ্ড রেগে গিয়েছিল। কৃষ্ণাকে তার রুমে ডেকে নেয় আর বলে, তোমার এত বড় সাহস হলো কি করে? তুমি আমার পারমিশন ছাড়া আমার কয়েদিকে বের করে নিয়ে গেছো। আমি কমিশনের কাছে কমপ্লেন করেছি আর তোমাকে সে সাসপেন্ড করেছে। সেই দিন থেকে এই পর্যন্ত কৃষ্ণার সাসপেনশনই চলছে। ঘটনা বর্তমানে চলে আসে। কৃষ্ণা সেই ধাবায় চলে যায়, যে ধাবাতে সেই মেয়েটি কাজ করত আর যেটার কথা সুনীল বলেছিল। সেই ধাবাতে এসে সেই ধাবার পরিবেশটা দেখে, চারপাশের ফটো নিতে শুরু করে। ধাবার পরিবেশটা দেখার পরে কৃষ্ণার একটু সন্দেহ হতে থাকে। সে কিছুক্ষণ অপেক্ষা করে, কিছু একটা ভাবার পরেই সে সেখানে ছদ্মবেশ নিয়ে নেয় আর সেই ধাবার পেছনের দিকটায় যেতে শুরু করে। সেখানে যাওয়ার পরে সে দেখতে পায় সে যেটা সন্দেহ করেছিল সেটাই ঠিক। এই ধাবার পেছনে হয়তোবা অন্য কিছু চলছে, কারণ ধাবার পেছনেও একটা রাস্তা ছিল সুড়ঙ্গের মতো। সেই সুড়ঙ্গ দিয়ে আসা পরে সে এমন একটা জায়গায় পৌঁছায় যেখান দিয়ে তিনটা রাস্তা গিয়েছিল। কৃষ্ণা সেই তিনটা রাস্তা দিয়ে আলাদা আলাদাভাবে যেতে শুরু করে আর দেখতে পায় তিনটা রাস্তায় আলাদা তিনটে জায়গায় যেয়ে থেমেছে, যার মধ্যে দুইটা ধাবা আর একটা ক্যাটারিং। সে বুঝতে পারে এই তিনটা ধাবা আর একটা ক্যাটারিং মিলে নিশ্চয়ই কোনো গোপন ইলিগাল বিজনেস করছে, আর সেটা হচ্ছে অস্ত্র চোরাচালানের বিজনেস। আর এই সব প্রমাণ সে জোগাড় করতে থাকে। এদিকে অর্জুনকে দেখা যায় সেই বস্তি থেকে সে কয়েকজন লোককে ধরে একজনকে মারতে শুরু করে এবং তার কাছে জিজ্ঞেস করে নাইডুর ব্যাপারে। লোকটা প্রথমে বলতে না চাইলেও পরে মার খাওয়ার পরে মুখ খোলে এবং নাইডু কোথায় আছে সেটা বলে দেয়। অর্জুন দেখতে পায় নাইডু একটা মাইক্রোতে করে কোথাও যাচ্ছে। অর্জুন তাকে ফলো করে। এদিকে নাইডু এবং গাড়িতে থাকা লোকগুলো খবর পেয়ে যায় সেই বস্তিতে পুলিশ রেড করেছে আর সেখানে তাদের লোকদের অ্যারেস্ট করেছে। এছাড়া সেখানে তারা নাইডুর ব্যাপারে জিজ্ঞাসাবাদ করেছে। এছাড়া সেখানে কয়েকজন লোক নাইডুর ব্যাপারে পুলিশকে বলেও দিয়েছে। গাড়িতে থাকা নাইডুর বস বুঝতে পারে নাইডু এখন তাদের জন্য বোঝা, বিপদ হতে পারে, আর এই জন্য কোনো কথা না বাড়িয়ে সরাসরি গাড়ির ভেতরেই নাইডুর উপরে হামলা করে বসে, যাতে করে নাইডুকে মেরে ফেলতে পারে। আর পুলিশ শেষে একটা ডেড এন্ডে এসে পৌঁছায়। তারা নাইডুকে একেবারেই মেরে ফেলতে যাবে, ঠিক তখনই সেখান থেকে একজন খেয়াল করে যে তাদের পেছনে পুলিশের গাড়ি আসছে, তাদেরকে ফলো করছে। তারা বুঝতে পারে নাইডুকে নিয়ে গেলে তারা আর বাঁচতে পারবে না। আহত নাইডুকে রাস্তায় ফেলে দিয়ে তারা সেখান থেকে চলে যায়। কিন্তু অর্জুনও বুঝতে পেরেছিল নাইডুর সাথে যারা রয়েছে তারাও এসব কিছুতেই জড়িত। এজন্য অর্জুন নাইডুকে সেখানেই রেখে সেই গাড়িটাকে ফলো করে, গাড়িটাকে থামায় এবং তাদের মারধর করে তাদের মধ্য থেকে একজনকে অ্যারেস্ট করে নেয়। কিন্তু অর্জুন সেই লোকটাকে সরাসরি থানায় না নিয়ে অন্য একটা গোপন জায়গায় নিয়ে আসে, যেখানে সুভদ্রাও ছিল। আর সুভদ্রা প্রথমে সেই লোকটাকে কিছু নেশাজাত দ্রব্য দেয়, যাতে করে সেই লোকটা মুখ খোলে, কিন্তু তারপরেও কাজ হয় না। আর এরপরেই অর্জুন তাকে অমানবিক টর্চার করে। সেই টর্চার সহ্য করতে না পেরে অবশেষে লোকটা মুখ খোলে আর বলে সে এবং নাইডুর কাজ হচ্ছে যারা রিফিউজি আছে তাদেরকে এখানে নিয়ে আসার পরে তাদের নকল আধার কার্ড তৈরি করে দেওয়া আর এরপরেই তাদের দিনমজুরের কাজে লাগিয়ে দেওয়া। কিন্তু এগুলো কেন করা হচ্ছে এই বিষয় পুরোপুরি তার ধারণা নেই, কারণ এর পেছনে অনেক বড় বড় নেতা, মন্ত্রী, মিনিস্টাররা জড়িত রয়েছে। অর্জুন অবশেষে সেই লোকটার কাছ থেকে ইনফরমেশন নিয়ে একটা সেন্টারে চলে যায়, যেখানে সেই লোকটা খোলাখুলিভাবে সেই সব রিফিউজিদের নকল আধার কার্ড বানিয়ে দিচ্ছিল। অর্জুন তাকে অ্যারেস্ট করে এবং তাকেও জিজ্ঞাসাবাদ করে। এরপরই পুলিশ অফিসার ইয়োগনাকে দেখানো হয়। ইয়োগনা প্রেস মিটে বলছিল ইন্ডিয়াতে যারা বাইরে থেকে পড়াশোনা করতে আসে এবং যারা চাকরির জন্য আসে তাদের যে একটা গ্যাং চলছে
বা সিক্রেট নেটওয়ার্ক চলছে সেটা আমরা ধ্বংস করতে চলেছি। আর এই কেসে আন্ডারকভার এজেন্ট হয়ে অনেকদিন ধরেই কাজ করছে এনআইএ অফিসার বিষ্ণু। আর তখনই দেখা যায় সেই এনআইএ অফিসার বিষ্ণু আর কেউ নয়, জয়। অর্থাৎ জয় কোনো ফটোগ্রাফার নয়, সে একজন আন্ডারকভার এনআইএ পুলিশ অফিসার, যে একটা মিশনে ছিল। এদিকে জনকে দেখা যায় সেই পুলিশ অফিসারের কথা মতো সে হসপিটালে চলে আসে জেনিকে মেরে ফেলার জন্য। কিন্তু ঠিক তখনই সেখানে জয় চলে আসে আর জনকে অ্যারেস্ট করে নেয়। তখনই আমরা দেখতে পাই জয় এতদিন ইঞ্জেকশন দিয়ে যেসব মেয়েগুলোকে মেরে ফেলেছিল আসলে তারা মারা যায়নি, বরং এটা পুরোটাই ছিল পুলিশ টিমের একটা সাজানো নাটক। পুলিশরা সিরিয়াল কিলিং এর এই নাটকটা করেছিল এই র্যাকেটটাকে গোমরা করার জন্য, যাতে করে তাদেরকে ধরতে পারে। জয় সেই সব সময় শুধু মেয়েগুলোকে অজ্ঞান করে কোনো একটা গোপন জায়গায় নিয়ে আসতো পুলিশের নিগরানিতে রাখার জন্য। আসলে জয় যখন একটা মিশনে ছিল তখন সে একটা সিক্রেট সোসাইটির সন্ধান পায়, আর সেটা ইনভেস্টিগেশন করতে করতে সেই সিক্রেট সোসাইটির অন্যতম প্রধান সদস্যকে জয় অ্যারেস্ট করতে পারে এবং তার মুখ থেকে সে কথা বের করে নেয়, যেখানে জানা যায় আসলে তারা জিসমত নামের একটা অপারেশন লঞ্চ করতে যাচ্ছিল। আর এই জিসমত কথাটাই লেখা ছিল সেই আহত মেয়েটির নোটবুকে, যেটা কৃষ্ণা দেখেছিল। অর্থাৎ হয়তোবা এই মেয়েটি সেই ধাবায় কাজ করতে করতে এই সিক্রেট সোসাইটির প্ল্যানের ব্যাপারে জেনে ফেলেছিল এবং সে নোটবুকে সেগুলো লিখেও রাখছিল, যার ফলে তারা জেনে যাওয়ার পরে সেই মেয়েটিকে টর্চার করে মেরে ফেলার জন্য সেই জঙ্গলে ফেলে দিয়ে যায়, যেটা মুভির শুরুতে দেখানো হয়েছিল। জয় সেখান থেকে আরও জানতে পারে তাদের এই সিক্রেট সোসাইটির সেই মিশনটা পূরণ করার জন্য তারা অনেক বড় প্ল্যান করেছে। আর সেই বড় প্ল্যানেরই একটা অংশ হচ্ছে বাইরের দেশে থেকে মেয়েদের ইন্ডিয়ায় নিয়ে আসা হয় স্টুডেন্ট ভিসা দিয়ে, অন্যদিকে শ্রমিকের ভিসা দিয়ে নিয়ে আসা হয় অন্যান্য লোকদের, যাদের মজদুরের কাজ দেয়া হয়। আর এর সাথে তাদের দেশেরও অনেক বড় বড় নেতা, মন্ত্রী, মিনিস্টার জড়িত রয়েছে। তারা তাদের এই জিসমত মিশনটা পূরণ করার জন্য সেই সব নেতা, মন্ত্রী, মিনিস্টারদের টাকা অফার করেছে, সেটাতে কাজ না হলে ব্ল্যাকমেল করেছে, সেটাতেও কাজ না হলে অবশেষে হানি ট্র্যাপের মাধ্যমে তারা তাদের কাজটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আর তারা কোনোভাবেই এই মিশনটাকে থামাতে পারবে না, কারণ এই মিশনটা অলরেডি লঞ্চ হয়ে গেছে। আর সেই দিন থেকে জয় আন্ডারকভার এজেন্ট হিসেবে এই জিসমত মিশনটাকে ধ্বংস করার উদ্দেশ্যে কাজ করে চলছিল। জয় এই প্ল্যানটা তার হায়ার অফিসারের সাথে শেয়ার করে এবং জয় এরপরেই বলে আসলে বাইরের দেশ থেকে যেসব মেয়েরা এই দেশে স্টুডেন্ট ভিসায় আসে আসলে তারা এসেছিল এদেশে যেসব নেতা, মন্ত্রী, মিনিস্টারদের সেই জিসমত মিশনে লাগবে তাদের হানি ট্র্যাপ বা ব্ল্যাকমেল করে ইনফরমেশন কালেক্ট করা, কাজটা হাতিয়ে নেওয়া। আর আমি সেই সব মেয়েদেরকে বেছে বেছে অ্যারেস্ট করব এবং দেখাবো যে তারা মারা গেছে, শহরে সিরিয়াল কিলিং হচ্ছে, যার ফলে এই পুরো নেটওয়ার্কের মধ্যে একটা গরমিল দেখা দেবে আর আমরা সেটারই সুযোগ নেব। জয় সেটাই করে। প্রথমে সেই সব এজেন্টদের তারা আইডেন্টিফাই করে এবং তাদেরকে উল্টো হানি ট্র্যাপ করে জয় তার ফাঁদে ফেলে এবং ইনজেকশন দিয়ে অজ্ঞান করে তাদেরকে গোপন জায়গায় নিয়ে এসে বন্দি করে রাখে, তাদের কাছ থেকে ইনফরমেশন বের করে। সেই সব মেয়েগুলো বলে আসলে তারা টাকার জন্য কাজ করছে, তাদেরকে প্রথমে টাকা দিয়ে অফার করা হয় এই কাজের জন্য, তারপরে এই দেশে নিয়ে আসা হয় স্টুডেন্ট ভিসা দিয়ে, আর এরপরেই তাদের কাছে একজন পরিবারের লোক দেওয়া হয়, হয় সে তার বাবা হয়ে থাকে, না হলে বয়ফ্রেন্ড, না হলে বন্ধু, যেমনটা জন ছিল, তাদের উপরে নজর রাখার জন্য, যেন সেই সব মেয়েরা ঠিকঠাকভাবে কাজ করে। আর কেউ যদি এই মিশনের বাইরে চলে যেতে চায় সেটাও যেন সেই সিক্রেট সোসাইটি খবর পেয়ে যায়। আর এরপরেই তারা তাদের টার্গেটকে বিভিন্নভাবে তাদের ফাঁদে ফেলে, আর এরপরেই অন্তরঙ্গ মুহূর্ত ধারণ করে তারা তাদের হানি ট্র্যাপ করে। অবশেষে জয় আর ইয়োগনা হানি ট্র্যাপের এই পুরো নেটওয়ার্কটাকে এক্সপোজ করে দেয় সবার সামনে। এদিকে কৃষ্ণাকে উপর মহল থেকে ডাকা হয়েছিল, সেখানে তার হায়ার অফিসার বলে তোমার সাসপেনশন নিয়ে এখন কি করা যায় বলো, তুমি তো তোমার ডিউটি ঠিকঠাকভাবে পালন করো না। তখনই কৃষ্ণা বলে স্যার আমি আমার ডিউটি সবসময় পালন করি। কৃষ্ণা বলে আমি আমার ডিউটি ঠিকঠাকভাবে পালন করতে যেই সাসপেন্ড হয়েছি, সাসপেনশনের থেকে আমি অর্ধেক বেতন নিতে পারবো, কিন্তু আমি আমার দায়িত্ব কর্তব্য বিসর্জন দিয়ে ওইসব পুলিশ অফিসারদের মতো করতে পারবো না যারা দেশকেই বিক্রি করে দেয়। এরপরে কৃষ্ণ সে হায়ার অফিসারকে বলে যে সাসপেনশনে থাকাকালীন সে একটি সিক্রেট ইনভেস্টিগেশন করেছে, আর সেই ফাইলই সে দেখায় যেখানে অবৈধ অস্ত্র চোরাচালানের পুরো একটা নেটওয়ার্ক ছিল, যেটাকে সে এক্সপোজ করেছে। সে হায়ার অফিসার কৃষ্ণার এই এফোর্টস দেখে তাকে স্পেশাল টিমে অন্তর্ভুক্ত করে নেয়। এছাড়া কৃষ্ণাকে হেড রেখে তার নিজের একটা টিম দেয় আর বলে যে করেই হোক এই নেটওয়ার্ককে পুরোটা অ্যারেস্ট করতে হবে। কৃষ্ণা প্রচন্ড খুশি হয়ে যায়, এই প্রথমবার
তার কাজের কেউ মূল্য দিল। এদিকে অর্জুন চলে যায় ডিজিপির কাছে এবং তাকে পুরো বিষয়টা খুলে বলে যে কিভাবে আফগানিস্তান এবং মিয়ানমার থেকে বিভিন্ন অসহায় মানুষদের রিফিউজি হিসেবে ইন্ডিয়াতে নিয়ে আসা হয় টাকার লোভ দেখিয়ে, আর এরপরে এই দেশে বিভিন্ন ইলিগেল কাজে তাদের ব্যবহার করা হয়, আর যারাই সেসবের বিরুদ্ধে যায় তাদেরকে মেরে ফেলা হয়, গুম করে দেওয়া হয়। এছাড়া এক একটা কাজ করার পরে বা তাদের প্রয়োজন ফুরিয়ে গেলে সেসব লোকদেরও মেরে ফেলা হয় এবং তাদের ব্যাপারে কেউ খোঁজ খবরও নেয় না, কারণ কেউ তাদের পরিচয় জানে না। আর এভাবেই তারা একটা লুপহোল তৈরি করে, আর এটার ভেতরে অনেক বড় বড় নেতা বিজনেসম্যান পর্যন্ত সামিল রয়েছে, আর আমি তাদের মুখোশ উন্মোচন করতে চাই। ডিজিপিও পুরো বিষয়টা বুঝতে পারে আর অর্জুনের সাসপেনশন সরিয়ে তাকে ফুল পাওয়ার দিয়ে দেয় এই কেসটা মিটমাট করার জন্য। এইদিকে কৃষ্ণা তার টিম নিয়ে চলে এসেছিল ধাবার সেই সুড়ঙ্গ দিয়ে মেন জায়গায়, যেখানে অনেক অবৈধ অস্ত্র মজুত করে রাখা হয়েছিল। কৃষ্ণা এবং তার টিম সেখানে সেসব লোকদের মেরে সেই অস্ত্রগুলো জব্দ করে নেয়। এছাড়া কৃষ্ণা সেই লোকগুলোর মধ্যে সেই 3জন লোককেও খুঁজে বের করে ফেলে যারা সেই অসহায় মেয়েটির উপরে শারীরিক নির্যাতন করে তাকে মেরে ফেলার জন্য জঙ্গলে ফেলে দিয়ে এসেছিল। কৃষ্ণা তাদেরকে নিজ হাতে মেরে ফেলে। এছাড়া কৃষ্ণা সেখান থেকে 2জন বড় বড় বিজনেসম্যানকেও অ্যারেস্ট করে। এদিকে জয় আর ইয়গ্না তারাও একটি গোপন আড্ডাখানায় হামলা করে বসে, যেখানে হানি ট্র্যাপের আরও বাকি এজেন্টরা ছিল, আর সেখানে তারা সবাইকে মেরে ফেলে। আর অবশেষে সেখানে সূত্র ধরেই তারা চলে আসে ভারানির কাছে, সেই এক্স আর্মি অফিসার, আর জানতে পারে এই পুরো সিক্রেট সোসাইটির অন্যতম সদস্য হচ্ছে এই ভারানি। জয় তাকে জিজ্ঞেস করে সে এমনটা কেন করলো, সে তো দেশের হয়ে কাজ করেছে, তার জীবনটা বিলিয়ে দিয়েছে আর্মিতে, তাহলে এমনটা কেন? ভারানি বলে সে কখনোই আর্মিতে যেতে চায়নি, তার বাবা মা তাকে জোর করে দিয়েছে, কিন্তু আর্মিতে যাওয়ার পরেও সবসময় তাকে ওপরের মহলের কথা শুনেই চলতে হয়েছে, কেউ তার কথা শোনেনি, আর এখানে সে নিজের হুকুম চালায়, সবাই তার কথা শোনে, আর এই পুরো কাজটা সে করছে নিজের সেলফ স্যাটিসফ্যাকশনের জন্য। কথাটা শুনতেই জয় প্রচণ্ড রেগে গিয়ে তাকে গুলি করে সেখানে মেরে ফেলে। এদিকে অর্জুনকে দেখা যায় প্রথমেই সেই হোম মিনিস্টারকে সে অ্যারেস্ট করে, কারণ সেই হোম মিনিস্টারের বিরুদ্ধে অর্জুনের কাছে অনেক প্রমাণ ছিল, সেও এই নেটওয়ার্কের একটা অংশ ছিল যে দেশের মানুষের সর্বনাশ করার জন্য উঠে পড়ে লেগেছিল। এদিকে দেখা যায় কৃষ্ণের কাজে খুশি হয়ে হায়ার অফিসার কৃষ্ণাকে প্রমোশন দেয়, এসআই বানিয়ে দেয়। এতে কৃষ্ণা অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে কৃষ্ণের বাড়িতে থাকা সেই অসুস্থ মেয়েটিরও জ্ঞান ফেরে এবং সে ধীরে ধীরে সুস্থ হতে থাকে, আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো মুভিটা আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন, আর মুভিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো মুভি বা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো আর সুস্থ থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।